মিথ্যেবাদী, আমাকে ফেরাতে মরে যাওয়ার নাটক করছিলি তুই। মরার খুব শখ তোর, তাই না? কাঁপতে কাঁপতে গলায় রাখা তার হাত দুটো দুহাত দিয়ে ধরলাম আমি, আর একটু চাপ দিয়ে ধরে তার চোখে চোখ রেখে খুব কষ্টে বললাম, মেরে ফেলুন না আমায়। ওনার হাত আলগা হয়ে আসলো, শ্বাস স্বাভাবিক হলো আমার। তবুও আরও জোরে ওনার হাত দুটো চেপে ধরলাম আমি। বললাম, আপনার হাতেই মরতে চাই, প্লিজ মেরে ফেলুন। এক ঝটকা হাত সরিয়ে নিলেন উনি। চোখ সরিয়ে অন্যদিকে তাকালেন। শান্ত চোখে তাকালাম তার দিকে। অশান্ত মনটা লুকাতে ব্যস্ত উনি। সামনে দাঁড়িয়ে বললাম, ভয় পেয়েছিলেন? তা কি ঠিক করলেন? চলে যাবেন না? ভাবুন না, ভেবে দেখুন, আপনি চলে গেলে আজকের ঘটনা খুব বাজেভাবে রিপিট হতে পারে। শেহনাজ মঞ্জিলে যাব না আমি। এ বাসায় থাকার সম্পর্কের সুতোটা তো শুধুমাত্র আপনি নেই, কোন সম্পর্কে জুড়ে থাকবে এখানে? আর আমি তো কোথাও যাব না। আর যাব তো কোথায় যাব? তাই পরপা। উনি আচমকাই আমার দুগালে হাত রাখলেন। কথা থেমে গেল আমার। কপালে কপাল ঠেকিয়ে চুপ করে দাঁড়িয়ে আছেন উনি। চোখ বন্ধ হয়ে নিজেও ফ্রিজড হয়ে আছি। চেয়েছিলাম তাকিয়ে তার চোখের ভাষা পড়তে, কিন্তু পারিনি। উনি কাতর স্বরে বললেন, এমনটা কেন করিস তুই সিয়া? কেন করিস তুই এমন? কি পাস সেভাবে কষ্ট দিয়ে আমাকে? এই শুদ্ধর কি শুধু কষ্ট নেই প্রাপ্য? এতটাই খারাপ আমি, নাকি এতটাই অভাগা যে সব থেকেও কিচ্ছু নেই আমার? কি দোষ আমার বলতে পারিস? কি দোষ করেছি আমি? চোখ খুললাম আমি। তার চোখ বন্ধ, চোখের জল গাল বেয়ে পড়ছে। কিছু বলার আগেই উনি হাত ধরে টেনে রুম থেকে বের করে দিলেন আমাকে। এতটুকু দেরি না করে দরজাটা লাগিয়ে দিলেন। ভেতর থেকে রাগী আওয়াজেই বললেন, একা থাকতে চাই, জ্বালাস না। কোনো কথা না বাড়িয়ে চুপচাপ দরজায় পিঠ ঠেকিয়ে বসে পড়লাম আমি। জিনাত আপু ছুটে এসে বুকে জড়িয়ে ধরলো আমাকে। শ্বাস আটকে বসে আছি আমি। মাথার সব স্নায়ুতন্ত্র শুধু জানান দিচ্ছে, আসলেই তো, কি দোষ আপনার? কেন সব কিছু থেকে বঞ্চিত রেখেছেন নিজেকে? আমার কষ্টে বা এত মরিয়া হয়ে ওঠেন কেন আপনি? দুজনের মাঝে তো আপনি নিজেই আড়ষ্টতার দেয়াল টেনে দিয়েছেন। তবে এভাবেই বা কেন বললেন, যেন কতদিন ধরেই আমি আপনাকে কষ্ট দিয়ে চলেছি? কেন? 20 মিনিট আগে রাগ দেখিয়ে রুম থেকে বের করে দিল, আর এখন দরদ দেখাতে খাওয়াতে এসেছে সে। এর জন্যই তো বহুরূপী নামটা পারফেক্ট তার জন্য। বিশুদ্ধ বহুরূপী। ওভাবে বের করে দেওয়ার পর দরজা বসেই শব্দ না করে কাচ্ছিলাম জিনাদাপুর কোলে। একটু পরেই উনি দরজা খুলে দিলেন। তারও চোখ মুখ লাল হয়ে আছে। শান্তভাবেই বললেন, জিনাত আপু, খাবার আনো। আপুও কাঁদছিল। চোখের পানি মুছে আমাকে ধরে দাঁড় করিয়ে দৌড়ে চলে গেল। 2 মিনিটে ট্রে ভর্তি খাবার নিয়ে আসলো। আমি তখনও ফুপিয়ে ফুপিয়ে কাচ্ছি। শুধু ট্রেটা নিয়ে ভিতরে চলে গেলেন। কান্না থামিয়ে চোখের পানি মুছলাম আমি। জিনাত আপুর হাত ধরে বললাম, চলো আপু। পেছন থেকে শুদ্ধ হাত ধরে আটকে দিলেন আমাকে। জিনাত আপুকে বললেন, তোমাদের হয়তো ব্রেকফাস্ট হয়নি ওর নাটকে, যাও খেয়ে নিতে বলো সবাইকে। তীক্ষ্ণ চোখে তাকালাম ওনার দিকে। নাটক করি আমি? পরক্ষণেই মনে হলো নাটকই তো করেছিলাম। চোখ নামিয়ে নিলাম আমি। জিনাত আপু তৃপ্তির হাসি ঝুলিয়ে জলভরা চোখ নিয়েই চলে গেল। শুধু আমাকে রুমে এনে বেডে বসিয়ে দিলেন। বললেন, গলায় লেগেছে? না। বেশ, খেয়ে নে এবার। না বলে আমার তাই বিশ্বাস করলো? কিসের তৈরি এই লোক? অভিমানও বুঝে না। উনি প্লেট এগিয়ে আবারও বললেন, খেয়ে নে। কিছু না বলে পাশ ফিরে বসলাম আমি। খাবার হাতে নিয়ে কতক্ষণ বসে থাকবো? পিছনে তাকিয়ে বিস্মিত না হয়ে পারলাম না। উনি ভাতের লোকমা বানিয়ে খাইয়ে দেওয়ার জন্য হাত তুলে বসে আছেন। খুশি হওয়ার জন্য এইটুকুই তো যথেষ্ট ছিল। তবুও খাবো না। উনিও তো খাননি কিছুই। বললাম, খিদে নেই আমার। সকাল থেকে কিচ্ছু খাসনি, খিদে আছে। আপনি খাননি কেন? মাই উইশ। খাবো না আমি, মাই মর্জি। জেদ করিস না, রাগ বাড়াস না। সিম্পল কথা বোঝেন না কেন আপনি? আপনি খান, আমিও মিসেস খান হয়ে যাব। আই মিন খেয়ে নেব। তার আগে খাচ্ছি না আমি। চড়িয়ে গান গরম করে দিলেই তো ঘাড়ও গিলতে শুরু করবে। হ্যাঁ, গাল এগিয়ে দিয়ে বললাম, হ্যাঁ, এই ফর্মুলাটা ট্রাই করা উচিত। গো আহেড। ঘাড় কিভাবে গেলে তা আমিও আজ দেখব। যদি তা না হয় মিস্টার, পুরোটা খাবার আপনাকে খেতে হবে বলে রাখলাম। শুধু হাতে ভাতের লোকমা প্লেটে রেখে আঙুল ঝাড়লেন। হকচকিয়ে গেলাম কিছুটা। সত্যিই মার লাগাবেন নাকি? কিন্তু ঘাড় তো কোনোভাবেই খাবার গিলতে পারবে না।
শর্তে হেরে গেলে খাবারটা যে উনিই খাবেন। তবে ওয়াও ইনসু, কি লজিক তোর। উনি প্লেটটা সরিয়ে রেখে বিছানা থেকে নেমে গেলেন। আমি পা দুটো গুটিয়ে হাসি মুখে বসলাম। খাবি না তুই? জি না, ঘাড়কে গেলাম, নইলে নিজে খাওয়ার জন্য রেডি হন, সোজা হিসাব। বাঁ হাতে ডান হাতের শার্টের হাতাটা গুটাতে লাগলেন উনি। ওটা নিচে নেমে এসেছিল কিছুটা। হুট করে কোলে তুলে নিলেন উনি আমাকে। চমকে উঠে ওনার গলা জড়িয়ে ধরে চেঁচিয়ে বললাম, আরে এটা কোনো কথা নাকি? এটা তো ম্যাথমেটিক্স ছেড়ে অন্য কিছুর মধ্যে চলে গেল। চোখ পাকিয়ে তাকালেন উনি আমার দিকে। এবার ভয় পেয়েছি কিছুটা। চুপ করে মাথা নামিয়ে রইলাম আমি। বেলকনিতে এসে একদম কিনারায় দাঁড়িয়ে শান্তভাবে বললেন, এবার বল, ফেলে দি তোকে? আমি হাঁ করে তার দিকে তাকালাম। ঘাড় ঘুরিয়ে একবার নিচের দিকে তাকিয়েই কলিজাটা শুকিয়ে গেল আমার। মাটির দিকে তাকাতেই শিউরে উঠলাম আমি। ওনার গলাটা আরো শক্ত করে জড়িয়ে ধরলাম। বললাম, না প্লিজ, মরে যাব আমি। মরার মতো করে ফেলবো না তোকে। এখান থেকে পড়লে জাস্ট হাত পা ভাঙবে, তারপর তো লাফানো বন্ধ হবে। রুমে বসে শুয়ে শুয়ে অসহায়ের মতো আমাকে বাইরে যেতে দেখবে। এসব ফালতু থ্রেড দিতে পারবে না। আর আমারও তোকে নিয়ে এত ঝামেলা পথে হবে না, রাগও উঠবে না। বাসার সবই ঠিক করে ফেলবে তোকে, বাসার সবাই ঠিক করে ফেলবে তোকে। সিম্পল ক্যালকুলেশন, টোটালি ম্যাথ। একদম স্বাভাবিকভাবে কথাগুলো বললেন উনি। আমি বিস্ময় নিয়ে তাকিয়ে আছি। 2 দিন আমিই ভয় দেখালাম তাকে, আজ লোকটা এত দিক ভেবে শেষমেশ আমাকেই উল্টো থ্রেট দিল। ঠিক এইভাবেই হাঁ করে খাবার সাবার করবে। গট ইট? আমি চুপ করে আছি। রাগ না দেখিয়ে এভাবে কথা বলছেন উনি। শুধু কিছুটা হাত আলগা করে আমাকে ফেলে দেওয়ার ভঙ্গিমায় নাড়ালো। ঝাপটে ধরলাম তাকে। উনি বিরক্তি নিয়ে বললেন, যে কয়দিন আছিস তোকে তোর ভাষাতে বোঝাতে হবে। বুঝলাম, এবার বল ঘাড় গেলে কিনা? ভয়ার্ত চেহারা নিয়ে মাথা উপরে নিচে নামালাম। শুধু রুমে এনে বিছানায় নামিয়ে দিলেন আমাকে। তারপর খাইয়ে দিতে লাগলেন। একটা কথাও বলিনি আর। খাওয়াতে খাওয়াতেই উনি বললেন, সন্ধ্যায় আয়ান আসবে। কে আয়ান? আমার ফ্রেন্ড, জামান গ্রুপের চিফ এক্সিকিউটিভ অফিসার। ও। আয়ানের সামনে উল্টাপাল্টা কিছু বলবি না। বাবু হয়ে বসে হাসি মুখে বললাম, তার মানে বলছেন একেবারে আদার্স গোপীবাহু টাইপ ক্যারেক্টার? মানে? ধুর, এ তো সিরিয়ালও দেখে না, চিনবে কোত্থেকে? বললাম, মানে ওনাকে দেখাবো আমরা হ্যাপি ম্যারিড কাপল, তাই তো? না, উল্টোটা আর সত্যিটাই। দেখ, আয়ানের সামনে একদম কাছে ঘেসবি না। আমার ভালো বন্ধু, শুধু দেখতে চেয়েছে তোকে, তাই। নইলে নইলে বউকে অন্য কাউকে দেখতে দিবেন না? নইলে আমার তোকে নিয়ে লাফানোর সময় নেই। রিয়েলি? উনি চুপ করে রইলেন। মুচকি হেসে বললাম, বাসার সবই তো জানে, বাসার সবাই তো জানে আপনি কেমন লোক। আমাদের সম্পর্ক কেমন। একটা বাইরের লোককেও। আয়ান কোনো বাইরের লোক না, হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড। বেস্ট ফ্রেন্ডের সামনে শো অফ করবেন যে আপনার বউ নিয়ে আপনি একদমই ভালো নেই, যাতে নতুন আরেকটা মুরগি ধরে দিতে পারে, তাই না? হোয়াট? ঝাল। উনি পানি এগিয়ে দিলেন সাথে সাথে। কোনো ঝাল লাগেনি আমার। তবুও পানি কিছুটা খেয়ে বললাম, আচ্ছা ঠিক আছে, তাকেও বুঝিয়ে দেব তার বন্ধু একটা অ্যাংরি বার্ড, খালি রাগারাগি করে আমার সাথে। কথাটা বলে সরু চোখে তাকে পর্যবেক্ষণ করলাম আমি। রিয়াক্ট আশা করেছিলাম। উনি ভাত মাখাতে মাখাতে সেদিকে তাকিয়ে স্বাভাবিকভাবেই বললেন, গুড। স্ট্রেঞ্জ। রাগ নিয়ে রাগার মতো করে রাগী পক্ষী বললাম, কিন্তু রাগলো না, বাজাতে হচ্ছে। বাট আই হ্যাভ আ কন্ডিশন। উনি চোখ ছোট ছোট করে তাকিয়ে বললেন, না, শুনবো না, তোর ফালতু শর্ত শুনবো না। তুই আবারও আমাকে আবল তাবল। রাইট ইউ আর। কিন্তু শুনতে তো হবেই আপনাকে, নইলে আমিও শুনবো না আপনার কথা। একটা শ্বাস ফেলে শুধু বিরক্তি নিয়ে তাকালেন আমার দিকে। মেকি হেসে বললাম, আপনি টুক করে এই খাবারটুকু খেয়ে নিন, আর প্রমিস করুন 3 বেলা ডাইনিংয়ে বসে সবার সাথে খাবার খাবেন। তারপর আপনি যা বলবেন তাই হবে। আর আপনার ফ্রেন্ডের সামনে গলা জড়িয়ে ধরবো আমি আপনাকে। আগে তো আপনার কথার বিপরীতটা করব, তারপর আপনি যা করেন দেখা যাবে। দাঁতে দাঁত চেপে উনি বললেন, শুদ্ধ বাসায় খায় না, এটা সবাই জানে। তুই তো খান না এখন থেকেই, খান না এখন থেকে খাবেন, নইলে কিন্তু আপনার ওই ডায়ান ফ্রেন্ড থুরি আয়ান না কি যেন নাম, হোয়াট এভার, তার সামনে আপনার বউয়ের মতো বিহেভ করব। কথাটা বলে আমি তামিমা স্পেশাল হাসি দিয়ে বসে রইলাম। শুধু রাগী গলায় বললেন, হাগর। অনেকটা খেয়েছি, ওটুকু আপনি খান। অ্যান্ড সবার সাথে বসে খাবেন এরপর থেকে, ঠিক আছে? মেক দ্যাট আ প্রমিস।
সীমা কিন্তু পার করছিস তুই। অনলি ফর ইউ। পাশ ফিরে বসে রাগ নিয়ে খেতে লাগলেন উনি। আমি একটু অবাক হলাম। বন্ধুকে দেখাবে বউ নিয়ে সুখে নেই, এই জন্য বাসার সবার সাথে খাবার কথাটা মেনে নিল। আজব না বিষয়টা। যাই হোক, বাসায় খাবেন এটাই অনেক। গালে হাত দিয়ে বসে থেকে চলেছি আমি, বসে থেকে দেখে চলেছি আমার এটো কিভাবে খাচ্ছেন উনি। এখন কিছু বলে ওনার খাওয়াটাই হবে না আর, তাই চুপচাপ বসে রইলাম। খাওয়া শেষ করে আবারও রুম থেকে টেনে বের করে দিলেন উনি আমাকে। আর সেই একই ডায়লগ, দূরে থাক। একদিন বাসায় আছে তবুও তার কাছে থাকা যাবে না। কে জানে রুমে থাকলে কি সমস্যা তার। সারাটা সকাল কাটলো আমার রুমের বাইরে। জিনাত আপু আর মাহি এক রুমে রয়েছে, ওদের কাছেই ছিলাম। শুধু বাইরে থাকলে কি করেন কিছুই জানি না, কিন্তু বাসায় একা রুমে দরজা বন্ধ করে রয়েছেন। এই বিষয়টা হজম হচ্ছে না আমার। অনেকবার দরজাও ধাক্কিয়েছি, কিন্তু উনি দরজাটাই খুলেননি। সেজমাকে বলেছিলাম তার ছেলে খেয়েছে কিছুটা, সে সেটুকু শুনেই খুশিতে গদগদ। লাঞ্চের সময় সবাই ডাইনিংয়ে বসেছিল। চেয়ারে বসেই লুকিয়ে চুরিয়ে দাঁতের নখ কাটছি আমি। কে দেখলে আবার হাইজিনের ফালুদা বানাবে। আচ্ছা, উনি কি আসবেন? রুম থেকে বের করে দেওয়ার সময় শুধু শুধু মুখে প্রমিস বলেছিলেন, হাত ছুঁয়ে প্রমিস আদায় করাইনি আমি। গায়ে তুলবেন ওই প্রমিস উনি? সবাই সবার মতো কথা বলছে। বাবা অফিসে, সেজমা মামির সাথে তদারকি করছে। জিনাত আপু পাশের চেয়ার থেকে ফিসফিসিয়ে বলল, তোর হাত বেঁধে দিব ইনসু, কি বাজে স্বভাব বানিয়েছিস তুই। দাঁত কেলিয়ে বললাম, আমার এই বাজে স্বভাব কোনোদিনও যাবে না। আপু চোখ রাঙালো আমাকে। ওর থেকে মুখ ফিরিয়ে বাকি সবার দিকে তাকিয়ে দেখলাম হাঁ করে আমার পিছন দিকটা তাকিয়ে আছে সবাই। ওদের চোখ অনুসরণ করে ঘাড় ঘুরিয়ে যা দেখলাম তাতে আমারও মুখটা হাও হয়ে গেছে। শুধু এদিকেই আসছেন। জিনাত আপু আমার দিকে তাকালেই ভাব নিয়ে বিশ্বজয়ের হাসি দিলাম আমি। শুধু চুপচাপ এসে নিজের প্লেটে খাবার বেড়ে খেতে লাগলেন। ইতিমধ্যে সবার প্লেটেও আসমা খালা খাবার বেড়ে দিয়েছে। সে নিজেও এতটা চমকে গেছে যে সিফাত ভাইয়ার প্লেটে ভাত বাড়ছে তো বাড়ছেই, থামার নামই নেই। সেজমা শুধু নীরবে কাঁদছে আর আঁচলে চোখ মুছছে। সে কান্না যে কতটা আনন্দের তা অনুধাবন হলো আমার। শুধু খেতে খেতেই বললেন, শিয়া খেয়ে নে। ধ্যান ভাঙল সবার। স্বাভাবিক হতেই সিফাত ভাইয়া তার প্লেটের ভাত দেখে আসমা খালার দিকে কটমটিয়ে তাকালো। সে নিজের ভুল সংশোধন করতে ব্যস্ত হয়ে পড়ল। কোনো রূপটু শব্দ না করে সবাই খেতে লাগলো। খাওয়া শেষ করেই হনহন করে শুদ্ধ রুমে চলে গেলেন। সেজমা এবার জোরে কেঁদে দিলেন আর বললেন, আমরা ভুল সিদ্ধান্ত নেইনি ইনসুরে, বেঁচে থাক মা, বেঁচে থাক। এইভাবে আমার সংসারটাকে হাসি খুশিতে ভরিয়ে দে মা। উঠে গিয়ে তার কোলে মাথা রেখে বললাম, সব ঠিক হয়ে যাবে আম্মু, কেঁদো না তুমি প্লিজ। সেজমা চোখের পানি মুছে বলল, হ্যাঁ হ্যাঁ, কাঁদা যাবে না আর। এই তোরাও আর অবাক হবি না, একদম ইমোশনালও হবি না, স্বাভাবিক বিহেভ করবি শুদ্ধর সাথে। মাথা নেড়ে সায় দিল সবাই। হাসি মুখে সবাই লাঞ্চ শেষ করলো। লাঞ্চ করে আমি রুমের দিকে পা বাড়ালাম। ভেবেছিলাম এবার রুমে ঢুকতে পারবো, কিন্তু গিয়ে দেখি তখনও দরজা লোক। হতাশা নিয়ে আবারও মাহির রুমে ঢুকলাম আমি। ওখানে জিনাত আপু, মাহি, তাপসি আপু, সীমা ভাবে একসাথে বসে আছে। বেশ খুশি খুশি লাগছে ওদেরকে। আমাকে যেতে দেখে তাপসি আপু বলল, এসেছি। হুম আবার লাগিয়েছি দরজা, হুম এখনো খুলেনি। হুম কি বলেছে? হুম কি থেকে কি বলছি কিছুই জানি না আমি। সীমা ভাবি এগিয়ে এসে আমার কাঁধ ধরে বলল, ইনশিয়া, মন খারাপ করো না, শুদ্ধ দরজা খুলে দেবে একটু পরেই। তোমাকে নিয়ে একটু বেশি সেন্সিটিভ তো, দরজা লক করেছে শুনে বেশ রাগ হয়েছে, একটু পরেই ঠিক হয়ে যাবে। আমাকে নিয়ে সেন্সিটিভ? কথাটা শুনেই এক দফা প্রশান্তির হাওয়া বয়ে গেল মনে। এ কথায় কি আদৌ বিশ্বাসের কোনো জায়গা আছে? তাপসি আপু বলল, আজ কতদিন পর যে শুদ্ধ বাসায় ব্রেকফাস্ট লাঞ্চ করলো, হিসেব নেই। ইনসু তো কামালি কর দিয়া। শুনলাম ইনশিয়াকে নাকি খাইয়ে দেয় শুদ্ধ। সীমা ভাবির কথায় মাথা নিচু করে নিলাম আমি। মাহি বলল, ওই দেখো না, ইনসু ভাবি তো এইটুকু শুনেই লজ্জায় লাল হয়ে গেল। ইনসিয়া ভাবি, তুমি এটা জানো তো, শুদ্ধ ভাইয়া কিন্তু আজ সবার সামনে কোলেও নিয়েছিল তোমাকে। ওর কথায় আরও অস্বস্তি শুরু হয়ে গেল আমার। এভাবে বলার কি আছে, তখন তো অসুস্থ ভেবে কোলে নিয়েছিল। কিন্তু কিছুক্ষণ আগে যে কারণেই হোক, ইস, এই প্রথম কোনো ছেলে এভাবে কাছে থেকে কাছে এসেছে আমার। সে সময়টাতে কিছু মনে না হলেও এখন তীব্র লজ্জা লজ্জা লাগছে আমার। কাল রাতে তো উনিই আমাকে জড়িয়ে ধরেছিলেন, নাকি আমি?
চুপচাপ দাঁড়িয়ে চেহারা লুকাতে এদিক ওদিক করতে লাগলাম আমি। জিনাত আপু আমাকে ধরে বিছানায় বসালো, থুতনি ধরে বলল, কি রে ইনসু, তোকে তো বাচ্চা মেয়ে ভেবেছিলাম, এভাবে লজ্জা পাচ্ছিস কি ভেবে? ওর হাত সরিয়ে একটু স্বাভাবিক স্বরেই বলার চেষ্টা করলাম, তো এখনো বাচ্চাই আছি, আর লজ্জার কি দেখলে তোমরা বলো তো? অমন কিছুই না। চোখ ছোট ছোট করে তাকালাম ওদের দিকে। ওরা জোরে হাসতে লাগলো। এরপর কিছুক্ষণ আড্ডা দিলাম আমরা সবাই মিলে। মন ভালো হয়ে গেল কিছুটা আমার। এই জন্যই ছোটবেলা থেকেই ফ্যামিলি গ্যাদারিং ভালোবাসি আমি। সব কথার মধ্যে জিনাত আপু কিছুটা ইতস্তত করে বলল, ইনসু, পরশু তোদের বৌভাত, সেজ মামা চান এই বাসায় অনুষ্ঠান হোক, এই জন্য কাউকেই যেতে দেননি এখনো। কিন্তু তোরা শুদ্ধের কথা ভেবে ইনসু তুই কি চাস? সবাই উৎসুক হয়ে তাকিয়ে আছে আমার দিকে। একটু সিরিয়াস লুক দেখালাম ওদের দিকে। ওর মুখ চাওয়াচাই করছে। জোরে হতাশার শ্বাস ফেললো ওরা। ঠোঁট টিপে হেসে বললাম, বৌভাত রিসেপশনে আমার লেহেঙ্গাই চাই, লেহেঙ্গাই পরবো আমি। ওদের সবার চোখ চকচক করে উঠল। সীমা ভাবি বলল, তার মানে তুমি? আমি চাই এই প্রোগ্রাম হোক। আর ইউ শিওর ইনসু? শুদ্ধ কিন্তু চায় না তোদের বিয়ে নিয়ে আর কোনো। বিয়েটা কি ওনার একা হয়েছে নাকি? বিয়ে তো আমারও হয়েছে, আর আমি চাই অনুষ্ঠান হোক। বিয়েতে তো ব্রাইডাল ডান্স হয়নি, তো তা না হয় বৌভাতেই উসুর করে নেব। আর কথা রইল তোমার ভাইয়ের, ও ঠিক ম্যানেজ করে নেব। জিনাত আপু আমার চুল টেনে দিয়ে বলল, হ্যাঁ বুঝি ম্যানেজ করে নিবে। আরে এর জন্যই তো শুদ্ধের বাসায় থাকা জরুরি, ও তো বাসায় থাকেই না। আজ নেহাত তোর পাগলামিতে কথা তো ভুল বলেনি। শর্ত তো দিলাম বাসা ছেড়ে না যেতে, অফিসে যায় না, দৈনিক কোথায় বের হই কে জানে, এখন বাসায় আটকে দিব কিভাবে? ভুল বলনি জিনাত আপু, একে বাসায় আটকানো জরুরি। কোথায় যায়, কেনই বা যায়, কে জানে। মাহি বলল, ইনসিয়া ভাবি তুমি তো জিনিয়াস, তুমি ঠিক আটকাতে পারবে শুদ্ধ ভাইয়াকে। কিভাবে? আইডিয়া ভাবো। বলবো যে বৌভাতের দিন বেরোতে নেই। লে, এটা বললে তখনই বেরিয়ে যাবে। ঠিকই তো, তাহলে? সীমা ভাবি বলল, মেয়েটাকে এইভাবে ফোর্স করছিস কেন তুই? মাহি যেন ওর মাথায় আইডিয়ার দোকান নিয়ে বসেছে। শুদ্ধকে আটকানোর জন্য বলে চলেছিস, এইটা ভালো না ভাবি। সেই ডিজাইনের মধ্যে পিঙ্ক কালারের আইডিয়াও দেখাও। ওরা সবাই হাসলো। আমি তখনও ভাবছি। একসময় তুড়ি মেরে বললাম, আইডিয়া। সবাই আমার দিকে মনোযোগ দিল। মাহি উৎসাহ নিয়ে বলল, কি প্ল্যান করলে? কিছু না বলে বাঁকা হাসলাম আমি। আমার হাসি দেখে জিনাত আপু দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, বেচারা শুদ্ধ। কথা বলছিলাম আমরা, এর মধ্যে আসমা খালা পাকোড়া নিয়ে আসলো। আমাকে খাওয়ার জন্য বেশ জোরাজোরি করেছে ওরা। নেইনি আমি, গলা দিয়ে নামবে না উনি খাননি বলে। খেতে খেতে তাপসি আপু বলল, হয়েছে, আড্ডার দিন শেষ, গান বাজনার বাংলাদেশ, তুরি আজাদ ম্যানশন, সীমা গান ধরো। তোমার যত উদ্ভট আইডিয়া, তোমার যত উদ্ভট আবদার, এখানে আমাকেই পেলে? জিনাত, ইনসিয়া, মাহি, ছোটরা গান না, আমরা ভাই ম্যারেড পোলা পাইন। তো বিয়ে করলে গলা বসে যায় বুঝি? মাহির কথায় আরেক দফা হাসলো সবাই। জোর করায় সীমা ভাবি ফাগুন হাওয়ায় হাওয়ায় গানটা গাইলো। মাহিও মিলে হো তুম হামকো গানটা গাইলো। এ নিয়ে ওকেও পচালাম সবাই। মিলে হা কন তুমকো। জিনাত আপু বলল, এবার ইনসু তোর পালা। গাইতেই হবে। ঈশান ভাইয়া তাইয়াবকে কোলে করে নিয়ে ঘরে ঢুকতে ঢুকতে বলল, অবশ্য নতুন বইয়ের গান শোনা রেওয়াজটা আমাদের পরদাদার কাল থেকে হয়ে আসছে। তাপসি আপু বলে উঠল, তাই নাকি? কই আমাকে তো বলোনি কখনো। আর কি নাম তোমার পরদাদার? ঈশান ভাইয়া সবে বেডে বসেছিলেন, থতমত খেয়ে গেলেন উনি। আমাকে ফিসফিসিয়ে বললেন, বাঁচাও বোন, গানটা ধরে টপিকটা ঘেটে দাও। আমি ফিক করে হেসে দিলাম। মাহি বলল, শুরু করো ইনসিয়া ভাবি। আর হ্যাঁ, গানটা অবশ্যই শুদ্ধ ভাইয়াকে ডেডিকেট করে গাইবে। তাকে ডেডিকেট করে মানে? মানে তাকে দেখে তোমার যে গান মনে আসে প্লিজ কুচকুচ হোতা হে গানটা ধরো। আমরা চির সিঙ্গলগুলো তো এর কিছু এক্সপিরিয়েন্স শুনে অভিজ্ঞতা বাড়াই। সবাই হেসে সায় দিল ওর কথায়। শুদ্ধকে ডেডিকেট করে গান? উঠে দাঁড়িয়ে বাঁকা হেসে দাঁড়িয়ে গাইতে লাগলাম আমি। उम्र भर के लिए तो आ मेरा साथ दे दे, तेरा हो जाऊंगा मैं, हाथों में हाथ दे दे, हाथों में हाथ सही, तू मेरे साथ सही, फिर भी तेरी हाँ है बात।
थोड़ा सा प्यार हुआ है थोड़ा है बाकी थोड़ा सा प्यार हुआ है थोड़ा है बाकी। রুমের মধ্যে ঘুরে ঘুরে গানটা গাইছিলাম। রাগী লোক, হাঁটার স্টাইল, তাকানোর ভঙ্গিমা সব কিছু দিয়ে একটু একটু শুদ্ধের নকলও করে ফেলেছি। ওরা সবাই হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে বিছানায়। এটুকু গাইতে গাইতে যেই না পিছনে ফিরেছি, দরজার সামনে রেগে হাত মুঠো করে দাঁড়িয়ে থাকা লোকটাকে দেখে গানের সব তাল গলিয়ে পাকিয়ে ফেললাম। ঠোঁট উল্টে নাকিস্বরে কেঁদেই ফেললাম। ক্রস হ্যান্ড করে কান ধরে পাশের গেটের সামনে দাঁড়িয়ে আছি। শুদ্ধের শাস্তি দারুণভাবে লেখা কাগজটা আমার হাতে বাঁধা। শুদ্ধ নামটা বড় বড় করে লেখা, আর খুব ছোট করে শাস্তি কথাটা লেখা ও কাগজে। মান সম্মানটা কোনোদিন যে এভাবে খোয়াতে হবে তা কল্পনাতেও ছিল না আমার। সামনের রাস্তা দিয়ে লোকজনের যাতায়াতটা একটু বেশি। তারা দূর থেকে আমাকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে হাসছে, আর কাছে আসলেই আঁতকে উঠে চুপ মেরে কিছু না দেখার ভান করে চলে যাচ্ছে। হাসি দেখে ফুঁসছি আমি, থেমে যাচ্ছে, যার জন্য কিছু বলতেও পারছি না। একদল ব্যাগবাহী মেয়ে কোচিং থেকে আসার সময় আমাকে দেখে জোরেই হেসে ফেলল। রাগে গাটা জ্বলে যাচ্ছে আমার। মনে মনে ঠিক করলাম কাছে আসলেই বাঁচাবো সবগুলোর কানে নিচে। 1 ইয়ার হলেও জুনিয়র হবে, চ্যাংরামি একদম বার করে দিব। আমার ভাবনার তারটাই ছিঁড়ে গেল। ও মেয়েগুলো এগিয়ে এসে হাতে দেখেই হাসি থামিয়ে এমন জোরে পা চালালো, আরে এই শুনে এটুকু বলতে বলতেই সবগুলো উধাও। বুঝলাম লোকটা ইচ্ছে করেই এটা বেঁধেছে, সবটা জানে। বাসা সবার সামনে কান ধরালে একটুও আসবে যাবে না আমার। খানাপিনা না হলে তো দাঁত কেলিয়ে ওভাবে 1 ঘন্টার জায়গায় 6 ঘন্টা দাঁড়িয়ে থাকতেও এতটুকু লজ্জা করতো না। তাই বাসার বাইরে দাঁড় করিয়েছে। আর তো আর এটাও জানে আমাকে নিয়ে হাসাহাসি করলে আমিও ছেড়ে কথা বলার মানুষ নই। তাই নিজের নামটাও শো করেছে যাতে কেউ কিছু না বলে। একদম শিয়ালের ডিএনএ দিয়ে গঠিত একটা মানুষ, মাত্রাতিরিক্ত বুদ্ধি। ইনসুরে এভাবে আর কতক্ষণ? বিকালের বাঁকা রোদ পাশ দিয়ে একদম মুখে এসে লাগছে। কানের গোজা কিছু চুল তাই ছেড়ে দিলাম আমি রোদ থেকে আড়াল করতে। গলার জর্জেটের ওড়না, চুলের স্পর্শ, ঘামা শরীরে কিছু খুঁজখুচানি শুরু করে দিয়েছে। গেটের দুপাশে দুটো ছোট ছোট ফ্রেয়ার মনুমেন্ট রাখা। ওদের দিকে তাকিয়ে নিজের কষ্টকে ভোলার চেষ্টা করলাম। দারোয়ান মামা দূরে দাঁড়িয়েই ফিসফিসিয়ে বললেন, ইনসিয়ামা, তুমি আর কতক্ষণ এমনে থাকবা? চুপ চুপ করে বাসায় ঢুইকা যাও। আমি শুদ্ধর বাবারে কমুনে। ইনসিয়ামা 1 ঘন্টা দাঁড়ায় আসিল, তুমি যাও। আর চোখে আমার থাকার রুম, ওহ না না, বের করে দেয় সেই রুমের বারান্দার দিকে তাকালাম। শুধু বেলকনির রেলিংয়ে 2 হাত রেখে কিছুটা ঝুঁকে ভর ছেড়ে দাঁড়িয়ে আছেন। একদম ক্ষীণ দৃষ্টিতে তাকিয়ে আছেন আমার দিকে। দূর থেকে যা বুঝলাম, তুই 1 ঘন্টার আগে বাসায় ঢুকবি তো তোকে সালাদ বানিয়ে কাঁচাই খেয়ে নেব। গাল ফুলিয়ে তাই আবারও ঘাড় ঘুরিয়ে নিলাম। এই বয়সে শ্বশুরবাড়ি এসে কান ধরতে হচ্ছে আমাকে, তাও অপরাধ। ইরহাম আজাদ শুদ্ধকে নকল করতে গিয়েছিলাম। আজ এই লোকটার সাথে বিয়ে না হলে এমনটা হতোই না। ফিউচার ডক্টর বউকে তো বড় মাথায় তুলে নাচতো, আর এই লোক। আরে ভাই, তুই কোথাকার কোন লাট সাহেব হয়েছিস যে তোকে নকল করা যাবে না? এখন মানুষ তো হিরো আলম থেকে শুরু করে পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর বাইডেনকেও ছাড় দেয় না, মিমিক্রি করে। আর আমি একটু যেই না গানটার সাথে ক্যারেক্টারটাতে ঢুকে গেছি, এত বড় শাস্তি। গানটা শেষে তাকে দরজায় দাঁড়িয়ে থাকতে দেখেই কেঁদে উঠেছিলাম ভয়ে। সে লোকটা তখন দাঁতে দাঁত চেপে রাগ নিয়ে তাকিয়েছিল আমার দিকে। রুমের বাকিরা সবাই হাসা ছেড়ে আটকে গিয়েছিল। অবশ্য সেগুলো এক একটা চিজ। আস্ত জলজন্ত জ্বলন্ত মানুষটা দাঁড়িয়ে দাঁড়িয়ে কেলাতে গিয়ে সেটা একবারও চোখে পড়লো না কারো। পিনড্রপ সাইলেন্সে গা ছমছম করছিল আমার। কাঁপতে কাঁপতে তার হাতের দিকে তাকালাম। এই স্টেজে তার হাত মুঠো হয়ে থাকার কথা, দেখতে হবে তা হয়েছে কিনা। শুধু হাতের দিকে তাকিয়েই রক্ত মাথায় চড়ে গেল আমার। ফোনাধারী সাপের মতো রাগে ফোঁস করতে লাগলাম আমি। তার মুঠো করা হাতে আমার ফোনটা ভাঙবে এ নিয়ে চিন্তা না, ফোনটা বাঁচছে। আর কলদাতা নিশ্চয়ই আমার বেস্ট মৌনতা। খাচুনিটার নাম মৌনতা হলে কি হবে, কাজে আর কথায় ঠিক তুফানি। আর ওর কাজে সব সময় আমি ফাঁসবো, এটাই চিরন্তন সত্য। আজও তার ব্যতিক্রম হয়নি। নিশ্চিত ও কল করেছে বলে শুধু ফোনটা দিতে এই রুমে এসেছিলেন, আর এসেই এই কার্যকলাপ দেখে ফেললেন। মনু রে, হুর, তুই মনু শোনার যোগ্যই নস।
মৌনতার বাচ্চি রে, তোরে পাইলে তোর 40-এ বন্দোবস্ত করেই তোকে ছাড়বো আমি। কিন্তু কথা হলো, এই ঘটনার পর কার 40-এ আগে হবে, ওর না আমার? কলটা বাঁচতে বাঁচতেই কেটে গেল। রুমে ফ্যান চলছে, তবুও ঘামছি। ওনার ঘামা হাত ঘামছে ধরে নিচের দিকে তাকিয়ে আছি আমি। তাপসি আপুর 5 বছরের ছেলে দৌড়ে এসে জামার টান মেরে বলল, এই ইনসু মামা, কাঁদছো কেন তুমি? ও বাসা তো এইভাবে গান গাইতে কাঁদতে না তুমি? অসহায়ভাবে ওর দিকে তাকালাম। শুধু বিস্ময় দেখিয়ে বললেন, তোর ইনসু মামাও বাসাতে গলা ছেড়ে এইভাবে গান গাইতো? হাদার মতো তাকিয়ে রইলাম তার দিকে। বাকি সবাইও ফ্যাল ফ্যাল করে ওনার দিকে তাকিয়ে আছে। মনে হলো রেগে নেই উনি। মনে একটু খুশির ঝলকানি উঁকি দিতেই উনি বললেন, গাওয়ার এক্সপিরিয়েন্স আছে তার মানে। আহারে, তাতেও কি লাভটা হলো? লিরিক্সটা তো ভুল গাইলো তোর মাম্মাম। নেভার মাইন্ড। হ্যাঁ চল শিয়া, তোর লিরিক্স ঠিক করে দিচ্ছি। উনি হাত ধরলেন আমার। কেঁপে উঠলাম এক দফা। এই তো নিজের ফর্মে এসেছেন এখন। এইবার আমি শেষ। ইনসিয়া, গেট রেডি। গান গাওয়ার জন্য তোকে আজ হিরো আলমের গান ফুল সাউন্ডে শুনিয়ে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডে দণ্ডিত করবে এই লোক। আই নো তোমরা এনজয় করো। ওকে ঠিক মতো গানটা শিখিয়ে আনছি আমি। এতক্ষণ খুব স্বাভাবিকভাবে কথা বললেও এবার কটমটে চোখে তাকালেন উনি সবার দিকে। মেয়েগুলো সব চুপসে গেছে। আমি তো সেই তখন থেকেই চুপ। কত বড় যে শখে আছি তা আমিই জানি। ঈশান ভাইয়া মেয়েকে হেসে বললেন, আরে শালা বাবু, এমনি মজা করছিল ওরা। এখানে তো আমরাই জোর করে ইনসিয়াকে। উনি আমার দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বললেন, শুধু ইজ নট আ জক। জোক? হ্যাঁ সেটাই আপনি। ভয়ের কারণ আমার। ভয়ের চেহারা আরও চুপসে এলো আমার। ঈশান ভাইয়াও চুপ। কোনো দিক না তাকিয়ে উনি টানতে টানতে নিচে নিয়ে আসলেন আমাকে। দাঁড় করিয়ে পাশের এক টেবিল থেকে কাগজ নিয়ে কিছু একটা লিখে তা হাতে বেঁধে দিলেন আমার। তারপর আবারও হাঁটা লাগালেন আমাকে নিয়ে। নির্বাক আমি পুতুলের মতো। কথা বললেই খবর আছে। সেজমা বলল। উনি উত্তর না দিয়েই বেরিয়ে গেলেন আমাকে নিয়ে। পেছনে মামিও ডাক লাগিয়েছেন। আমাদের পেছন পেছন সবাই আসছে আমি জানি। শুধু আমাকে গেটের সামনে এনে দাঁড় করিয়ে দিলেন আর বললেন, খুব শখ তাই না আমাকে নিয়ে গান করার? চল এবার গান গা। কাঁদো কাঁদো ভাবে তাকালাম তার দিকে। এই লোক দিয়ে লাভ নাই। এখন কান্না বেরোবে না তোর, তা আমি জানি। এখনো তো কিছু করিনি। শুরু কর, গান গা। কি গান গাইবো? আমাকে নিয়ে যেটা গাইলি, লিরিক্স ঠিকঠাক মতো রেখে। একবার গাইতে গিয়ে তো ফেসেছি। পরের বার গানের গ উচ্চারণ করলেও আমার কিয়ামত দর্শন হয়ে যাবে, বুঝতে পারছি এটা আমি। তাই চুপ করে রইলাম। উনি বললেন, গান ধর। বিস্ফোরিত চোখে তাকিয়ে বললাম, কি? উনিও চেঁচিয়ে উঠে বললেন, ক্রস হ্যান্ড করে কান ধরে 1 ঘন্টা এখানে দাঁড়িয়ে থাকবে তুই শিয়া। একটা কথা না আর, নইলে খুব খারাপ হয়ে যাবে। এত জোরে চেঁচিয়েছেন উনি যে চমকে উঠলাম। আর ভয় পেয়ে সাথে সাথে কানে হাত চলে গেল আমার। বাসার সবাই দরজার কাছে দাঁড়িয়ে সমবেদনার চেহারা বানিয়ে দাঁড়িয়ে আছেন। এক পাও এগুলো না কেউ। সুদের চিল্লানিতে সবাই চুপ। উনি আমাকে দাঁড় করিয়ে এক নজর দারোয়ান মামার দিকে রাগী চোখে তাকালেন। লোকটা কাজ ছেড়ে দিয়ে সবটা দেখে অবাক হচ্ছিল এতক্ষণ। সুদের চাউনিতে ভয় পেয়ে সোজা হয়ে দাঁড়ালেন। শুধু আমাকে ওখানে দাঁড় করিয়ে চোখ পাকিয়ে সবাইকে ভেতরে যেতে বললেন। সবাই চলে গেল, কেউ কিচ্ছু বলল না। শেহনাজ মঞ্জিলের শেরনির আজ এই দশা। আমার দিকে আরেক নজর অগ্নি দৃষ্টি ছুঁড়ে শুদ্ধ ভেতরে চলে গেলেন। মামা আর কয় মিনিট? 12 মিনিট 18 বার কথাটা জিজ্ঞেস করলে তুমি ইনসিয়ামা। সে 18 বার জিজ্ঞাসায় সময় হিসাব সহ আর মাত্র 48 মিনিট। মনে মনে সময় আপেক্ষিকতার জনক আইনস্টাইন টাইম মেশিন আবিষ্কার না করার সকল বিজ্ঞানী আর শুদ্ধের হাত ঘড়ির দোকানদার আর আমার পরাণের সখী মৌনতাকে গালি দিতে লাগলাম। বিড়বিড় করতে করতে আবারও বারান্দা দিকে তাকালাম। শুধু ওভাবেই দাঁড়িয়ে আছে। সামনে তাকাতেই কাঁধে ব্যাগ নিয়ে আসা একটা রোগা করে চশমাধারী ছেলে কিছুটা টেনশন দেখিয়ে বলল, হোয়াট হ্যাপেন্ড? এভাবে দাঁড়িয়ে আছো কেন তুমি? ভ্রু কুচকে তাকালাম তার দিকে। এ আবার কোন আপদ? শুদ্ধকে চেনে না নাকি? আবার প্রথম দেখাতেই তুমি করে বলছে। ছেলেটা আবারও বলল, কি এনি প্রবলেম? থাকলেও তোর সেটা চিন্তা করতে হবে না। পাশে তাকিয়ে দেখলাম শুধু মাটিতে পায়ের গোড়ালি দিয়ে কিছু একটা পিষছেন, এভাবে পা নাড়াচ্ছেন। নিচে নেমে এসেছেন উনি। 2 সেকেন্ড আগে তো ওনাকে বারান্দায় দেখলাম। উড়ে আসলেন নাকি উনি? একটু হেসে কান ছাড়তে যাচ্ছিলাম আমি।
উনি শক্ত গলায় বললেন, খবরদার, কান ছাড়বি না তুই। আবারও গাল ফুলিয়ে কান ধরেই দাঁড়ালাম। উনি ছেলেটার দিকে এগিয়ে চশমাটা খুলে নিয়ে ফু দিয়ে পরিষ্কার করতে করতে বললেন,